আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন। রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যে সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথা মাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর নগর উন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখন থেকে শিশু ও মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে। নম্বরটি হলো 181। কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করব খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে। একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করা যাবে। অবৈধ পার্কিং ফি তোলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফ এর আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফা বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবের পৌরোহিত্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলা শাসক ও ব্লকের বিএলওদের নিয়ে এই বৈঠকে অরক্ষিত সীমান্তে ফেন্সিং ও আউটপোস্ট তৈরির জন্য কত পরিমাণ জমি লাগবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জমির ক্ষতিপূরণ বাবদ কত টাকা জমিদাতাদের দিতে হবে তার হিসেব করতেও বলা হয়েছে। উল্লেখ্য, ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব বলে এক বার্তায় তিনি উল্লেখ করেছেন। রাজ্যপালের মতে জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও পুলকারের ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে মজবুত করবে। কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় গতকাল বলেন, কোন আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতে তা ফেরত দিতে হবে। পাশাপাশি 5 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতেও বলা হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী পরিচয় দিয়ে কলকাতা হাইকোর্টে যে সওয়াল করেছেন, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অফ ইন্ডিয়া সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। বার কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন
এ ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন সেই তথ্য যাচাই করা প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। এই সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজাম্পশন পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজাম্পশন সার্টিফিকেট না নিয়ে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য গতকাল সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আদালতের বাইরে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। এই পদে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কালীঘাটে দলীয় সাংসদদের নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হয়েছে প্রিয়দর্শিনী মল্লিককে। তাকে চিঠি দিয়ে কথা জানিয়ে দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের উপসচিব। আশুতোষ কলেজের সহকারী অধ্যাপকের পদে প্রিয়দর্শিনীকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যকে প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। এবছর 4 মে ফল প্রকাশের পর যারা বিজেপির পতাকা নিয়ে কাজ করছে তারা কেউই দলের কর্মী নয় বলে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানান। প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন শ্রমিকবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আজ শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে সোমবার 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী শুক্রবার 22 মে রাত 8টা থেকে পরের সোমবার 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করবে না। তবে ওই দিন মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাবাপুর তোলাবাজি, প্রতারণা, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালি পাচার মামলায় গতকাল তাকে সিজু কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে নিয়ে গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ঘটনাস্থল ঘুরে দেখেছে। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথমে 12/11 নম্বর রেলগেট লাগোয়া এলাকায় যান। ওই জায়গা থেকে খুনে ব্যবহৃত মোটর বাইকটি উদ্ধার হয়েছে, সেখানে ভিডিওগ্রাফি করেন তারা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনার প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের 4র্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সে দেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্যে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন। There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লী জেলার টি সিরসাপল্লী গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলংকার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের প্রতি 3 ঘন্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোই, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে 1 বল বাকি থাকতে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হলো।